হ্যালো এভরিবডি, ওয়েলকাম ব্যাক। মাত্র শেষ হয়েছে রিয়াল ওভিডোর সাথে ম্যাচটা। বার্সা 3-0 উইন করছে। 3-0 উইন করলেও সবগুলা গোল হয়েছে সেকেন্ড হাফে, কিন্তু ফার্স্ট হাফের কথা যদি আসি, ফার্স্ট হাফে কিন্তু খেলাটা যথেষ্ট পরিমাণ সলিড ওয়েতে হয় নাই। ফার্স্ট হাফটাতে আমরা যেরকমটা প্রত্যাশা মানে শুরুর দিকে ছিল, হ্যান্সি ফ্লিক গত প্রেস কনফারেন্সে যেভাবে কথা বলছে ওই কথা অনুযায়ী কাজটা শুরুর দিকে আমরা লক্ষ্য করি নাই। পজিশন লুজিং থেকে শুরু করে মিস পাস সবকিছুই ফার্স্ট হাফে ছিল। তো এইটা তো হোম গ্রাউন্ডে খেলা হইতেছে, হোম গ্রাউন্ডে খেলা হইতেছে হওয়ার পরেও পুরো 45 মিনিট যদি এইরকম অবস্থা থাকে, সেটা আসলেই সন্দেহের জায়গা তৈরি করে। কারণ রিয়াল ওভিডোর সাথে ম্যাচটা, এইটা তো আসলে এমন কোনো প্রতিপক্ষের এগেনস্টে খেলা হইতেছে না যাদের এগেনস্টে খুবই কঠিনভাবে মানে চিন্তা করতে হবে কিংবা খুবই শক্ত পরিকল্পনা নিয়ে মাঠের মধ্যে নামতে হবে, ওই রকম তো হওয়ার কোনো কথা ছিল না। তো ফার্স্ট হাফটা এই কারণেই সন্দেহের জায়গা তৈরি করতেছে। পরের ম্যাচটা কিন্তু কোপেনহেগেনের সাথে, এবং ওই ম্যাচটাতে পেদ্রি ফ্রাঙ্কি দুইটাকে পাওয়া যাবে না। তো আজকের ম্যাচে পেদ্রি ছিল না, ফ্রাঙ্কি ছিল। তো শুধু ছিল ফ্রাঙ্কি ছিল পেদ্রি না থাকাটা ফ্রাঙ্কির জন্য সমস্যার সৃষ্টি করছিল। দুইজনই থাকবে না, তাহলে কোপেনহেগেনের সাথে পরের ম্যাচটা কিভাবে সেটা মানে বার্সা সামাল দিবে, সেটা কিন্তু আসলেই সন্দেহের জায়গা তৈরি করতেছে। আমরা জানি যে অন্যান্য যারা আছে তারা ফিট অবস্থায় আছে, বের্নাল থেকে শুরু করে কাসাদো, ফেরমিন, অলমো, এরা ফিট অবস্থায় আছে, সেটা ঠিক আছে। তাদেরকে কিভাবে ঠিকঠাক মতো ব্যবহার করা যায় ওদের অনুপস্থিতিতে, এবং ওদের অনুপস্থিতিটা যাতে মাঠের মধ্যে নেতিবাচক ইম্প্যাক্ট না তৈরি করে, ওই ধরনের চিন্তা ফ্লিককে নিয়ে আসতে হবে। এবং সেটা শুধু নিয়ে আসলে হবে না, এক্সিকিউশন গঠিয়ে মাঠ থেকে বের হইতে হবে। কারণ পরের ম্যাচটাতে 3টা পয়েন্ট লাগবেই লাগবে। ওই ম্যাচটাতে যদি 3টা পয়েন্ট কোনোভাবেই হাতছাড়া হয়, তাহলে কিন্তু টপ 8-এ আর ঢুকা হবে না। ইতিমধ্যেই আমরা দেখতেছি বেশ কয়েকটা টিম তারা টপ 8-এ কিভাবে ঢুকতে পারে এইটার জন্য কম্পিটিশন কিন্তু করতেছে। তো মাত্র 13 পয়েন্টস নিয়ে আহ, মানে বড় চিন্তা করা কোনোভাবেই যাবে না। মানে পরের ম্যাচে যদি পয়েন্ট লুজ হয়, সেক্ষেত্রে মানে ড্র হইলে 1 পয়েন্ট পাবে, 14 পয়েন্ট হবে। তাহলে 14 পয়েন্ট হইলে তো হবে না, অনেকগুলা টিম আছে যারা 13 পয়েন্ট নিয়ে একদম লাইনে দাঁড়িয়ে আছে। তো এরা যদি 3 পয়েন্ট 3 পয়েন্ট করে পায়, তাহলে তো 16 পয়েন্ট হয়ে যাবে। বার্সা 14 পয়েন্টের চিন্তা করলেও আগামী ম্যাচটাতে মানে ধরা খাবে, টপ 8-এ কোনোভাবেই ঢুকতে পারবে না। তো এইটা কেন বলতেছি, আজকে ফার্স্ট হাফটার কথা যদি আমরা দেখি বা চিন্তা করি, তাহলে এখানে আমাদের মানে পেদ্রি যে অনুপস্থিত, এইটা মাঠের মধ্যে খুব ভালোভাবে দৃশ্যমান হয়েছে। এইটার জন্য আসলে অনুবীক্ষণ যন্ত্র ব্যবহার করার কোনো প্রয়োজন ছিল না। এই মুহূর্তেও খুবই সূক্ষ্মভাবেই বা খুবই স্বাভাবিকভাবেই সেটা বলা যাইতেছে। ফ্র্যাঙ্কি ছিল, ফ্রাঙ্কি যে খুব ভালো সাপোর্ট পাইছে কিংবা সেও যে খুব ভালোভাবে মাঠের মধ্যে থাকতে পারছে, সেটাও ওইভাবে হয়ে ওঠে নাই। আমরা যখন পেদ্রিকে দেখি, পেদ্রির কারণে আরো দুইটা প্লেয়ার খুব ভালোভাবে খেলতে পারে। ওই দুইটা প্লেয়ারের মধ্যে যদি আমি স্পেসিফিক ভাবে বলি, তাহলে একটা হবে ফ্রাঙ্কি। তাহলে দুইটা থাকলে আমরা দেখছি যে খেলা মানে মাঝখানে খেলার ধরনটা সম্পূর্ণরূপে বদলে যায় বা মানে অন্যরকম হয়ে যায়। তো আজকের ম্যাচটাতে আমরা পেদ্রি এর অনুপস্থিতিটা যেরকম ভাবে সমস্যা তৈরি করছিল, একইভাবে ফ্রাঙ্কি থাকা মানে ফ্রাঙ্কি থাকাটা যথেষ্ট পরিমাণ হয়ে ওঠে না, কিংবা সে যে আছে, সে নিজে যে আছে বা কিংবা এক্সিস্ট করতেছে, ওইটাকে সে খুব ভালোভাবে ফুটিয়ে তুলতে পারে না ফার্স্ট হাফে। সেকেন্ড হাফে গিয়ে আমরা দেখছি যে সম্পূর্ণরূপে পরিবর্তনের দিকে আগাইতেছে বার্সা, বিশেষ করে ক্যান্সেলোকে উঠিয়ে নেওয়ার পর, এবং আমরা দেখছি যে কুন্দেকে নামানোর পর। এই দুইটা জায়গাতে একটু মানে পরিবর্তন আসার কারণে খেলার খেলার গতিতে পরিবর্তন আসছে, চেঞ্জিং এর দিকে আগাইছে। হ্যান্সি ফ্লিক ইতিমধ্যেই আমরা ক্যান্সেলোকে দেখতেছি যে সে অ্যাক্টিভ করে ফেলছে। তো ক্যান্সেলো অ্যাক্টিভ হয়ে গেছে, সেটা ভালো। কিন্তু ক্যান্সেলো কতটুকু ইম্প্যাক্ট তৈরি করতে পারতেছে বা কতটুকু তৈরি করতেছে, সেটাই হইতেছে গিয়ে আমাদের জন্য মূল দেখার বিষয়, মূল চিন্তার বিষয়। এই মুহূর্তে এসে প্লেয়ারকে আলাদাভাবে যথেষ্ট পরিমাণ সময় দিয়ে ঠিক করে নেওয়ার কিংবা ফিট করে নেওয়ার ওইভাবে সুযোগ নাই। পরের ম্যাচটাতে 3 পয়েন্ট কিভাবে বের করে নেওয়া যায়, ওই চিন্তাই করতে হবে। কারণ আমরা যদি মানে আগামী ম্যাচে ক্যান্সেলোকে চিন্তা করি, ক্যান্সেলো যদি লেফট ব্যাকে স্টার্ট করে, ওই জায়গাতে কিন্তু সে মানে বল লুজ করার কিংবা পজিশন মানে তার এদিক সেদিক হওয়ার সম্ভাবনা থাকবে। আজকের ম্যাচটাতে আমরা সেটা কিন্তু দেখছি, রিয়াল ওবিদোর সাথে সে ঠিকমতো নিজেকে দাঁড় করাতে পারে নাই। কুপেনহেগেনের সাথে কিভাবে কি করবে, সেটা আসলেই আমাদের নেতিবাচক চিন্তার জায়গা তৈরি করে দেয়। আমরা দেখতেছি যে এরিক গার্সিয়া খুবই ভালোভাবে নিজেকে প্রেজেন্ট করতেছে। এই একটা প্লেয়ারকে আমরা খুবই কনসিস্টেন্ট পারফর্ম যে দিতেছে সেটা বলতে পারবো।
ঠিক আছে, অন্যান্য যারা আছে তারাও টিম হয়ে খেলতেছে, কিন্তু ইন্ডিভিজুয়ালি যদি আমরা বলি, এরিক গার্সিয়া এক প্রকার মেশিনের মতো কাজ করতেছে, এটা মানে খুবই ফাইন বিষয়। আর এরিক গার্সিয়া যে কোনো মানে প্লেয়ারের সাথে সিবিতে আমরা দেখতেছি যে পার্টনারশিপ তৈরি করে নিতেছে, আবার যখন তাকে ওই জায়গা থেকে সরিয়ে দেওয়া হইতেছে কিংবা সরিয়ে নেওয়া লাগতেছে, অন্যান্য যারা আসতেছে তাদের সাথেও সে নিজেকে খুব ভালোভাবে মানিয়ে নিতেছে, তো এইটা খুবই ভালো একটা বিষয়। আর আজকের ম্যাচটাতে ক্লিন শিট রাখছে, পুরো টিমের অবদানেই সেটা হয়েছে। হুয়ান গার্সিয়াকে যদি ক্রেডিট দেই তাহলে ক্রেডিট দিতে হবে, হুয়ান গার্সিয়া ক্লিন শিট রাখছে, দ্যাটস ফাইন। কিন্তু ক্লিন শিট সে কিন্তু কনসিড করতেছে, আমরা কিন্তু গত ম্যাচগুলোতে নিয়ে কথা বলছি, গত ম্যাচগুলোতে আমরা দেখছি সে কিন্তু কনসিডের উপরে আছে। বিশেষ করে যদি রিয়াল সোসিয়েদাদের ম্যাচটা বলি, ওই ম্যাচে রিয়াল সোসিয়েদাদের মাঠে খেলা হয়েছিল, আমাদের জন্য অ্যাওয়ে গেম ছিল। তো অ্যাওয়ে গেমে বার্সা দুইটা কনসিড করে আসে, তো এখানে তো হুয়ান গার্সিয়াই পুস্টে ছিল। এখন ক্যাম্প নুতে খেলা নেক্সট ম্যাচে কোপেনহেগেনের সাথে, ওইখানে হুয়ান গার্সিয়াকে খুবই সতর্ক থাকতে হবে, 3টা পয়েন্ট ছাড়া কোনো কথাই নাই। যদি সেটার কোনো ধরনের ব্যত্যয় ঘটে তাহলে কিন্তু টপ 8-এ সরাসরি ঢোকা কোনোভাবেই সম্ভব হবে না। আমরা মানে আজকে যে ফার্স্ট হাফটা রিয়াল ওভিডোর সাথে শেষ করলো বার্সা যেইভাবে, বিশেষ করে পেদ্রি আর অনুপস্থিতির কারণে টিম যেইভাবে ফাংশন করতেছে, ওইটা কিন্তু চিন্তার একটা জায়গা তৈরি করে দিছে। তো সেকেন্ড হাফে এসে ট্রান্সফরমেশনটা খুবই ভালো হয়েছে, সেটা ভালো। লামিনের গোলটা দেখার মতো ছিল, মানে কিকটা খুবই একদম পজিশনিং হয়েছে, যার কারণে আমরা দেখলাম যে অপোনেন্টের গোলকিপার সে কিন্তু টাচ করতে পারে নাই, হালকা টাচ করতে পারলে সেটা বের হয়ে যাওয়ার কিংবা পুস্টে লেগে আবার ফিরে আসার সম্ভাবনা তৈরি হইতো, একদম পাশ দিয়ে গেছে, ওইটা মানে কোনো কিছু করার ছিল না। তো এইরকম শুট থেকে এত অ্যাকুরেসি মেনটেন করা সবার পক্ষে কোনোভাবেই সম্ভব হয় না। হয়তো শ্যুটটা পারফেক্টলি হয়েছে, অথবা লামিন ওইভাবে টার্গেট করেই মারছে, এই জন্যই সেটা সম্ভব হয়েছে। দ্যাটস ফাইন, পরের ম্যাচটাতে আমরা লামিনকে উঠিয়ে নেওয়া হয়, এটা ভালো হয়েছে। হয়তো তাকে মানে মাঠেই রাখা হয়েছিল যাতে একটা স্কোর পায় ততক্ষণ পর্যন্ত, তারপরেই যাতে উঠিয়ে নেওয়া হয়। তো আমরা দেখলাম যে ফ্লিক এক্স্যাক্টলি ওইটাই চিন্তা করতেছে, যখন স্কোর পাইছে তারপরে রুনিকে দেওয়া হয়। রুনি আসার পরে খুব ভালো যে ইমপ্রেশন তৈরি করতে পারছে ওইরকম না, স্বাভাবিকভাবেই ছিল, তবে সময়ের আরও প্রয়োজন আছে। রুনি এক্স্যাক্টলি লামিনের পজিশনে খেলার কারণে তার সময়টা ওইভাবে বের হইতেছে না, সেটা খুবই স্বাভাবিক, তাকে সেটা মেনে নিতে হবে। সে যদি এটা স্বাভাবিকভাবে গ্রহণ করতে পারে সেক্ষেত্রে বার্সার সাথে তার লম্বা সময় থাকার একটা পসিবিলিটিস আসতে পারে। আজকে আমরা ফার্স্ট হাফে রবার্ট লেভানডস্কিকে দেখছি, পজিশনিং যথেষ্ট পরিমাণ ঠিকঠাক মতো হয়নি, অন্যান্য যারা আছে তাদের সাথে আন্ডারস্ট্যান্ডিং বিল্ড করাটা ঠিকঠাক মতো সে বিল্ড করতে পারেনি, কিন্তু এইটা তো প্রয়োজন, মানে এরকমটা যদি সে যথেষ্ট মানে সব থেকে বেশি পরিমাণ এক্সপেরিয়েন্স প্লেয়ার স্কোয়াডের মধ্যে, তো তার মানে ইশারা মানে অন্যরা কিভাবে পাস দিতেছে ওইগুলো তো তার আন্ডারস্ট্যান্ড করতে হইলে তো আসলে আরো এক্সপিরিয়েন্স গেদার করার কোনো প্রয়োজন নাই, ও শুধু তার একটু সতর্ক থাকা দরকার। আর নিজের মানে অভিজ্ঞতা যা আছে সেটাকে ব্যবহার করে কোলাবোরেশনটা কিভাবে সেট করা যায়, কিভাবে নিয়ে আসা যায় ওইটা চিন্তা করবে। আমরা ফার্স্ট হাফে তো কিন্তু দেখছি সে কিন্তু বল লুজ করছে, আমরা বক্সে গিয়ে সেটা লক্ষ্য করছিলাম। তো আশা করতেছি পরের ম্যাচটাতে কোপেনহেগেনের সাথে সেটার উন্নতি ঘটবে, ওইটা মানে যাতে না হয় সেদিকে আগাবে। রাফিনহা আশা করতেছি পরের ম্যাচটাতে শুরুর দিকে থাকবে, যেটা খুবই প্রয়োজন। মিডটা কীরকম হয়, পেদ্রি ফ্রাঙ্কি দুইটাই ছাড়া, সেটা হবে গিয়ে দেখার বিষয়, এবং না থাকার কারণে অন্যান্য যারা আছে তাদেরকে দিয়ে কিভাবে সেটা চালিয়ে নেওয়া হয়, মানে পরিকল্পনা তো থাকবে, ওই পরিকল্পনা বাস্তবায়ন ঘটানোর জন্য কিভাবে ও কাজ করবে বা কিভাবে চালিয়ে নেওয়ার জন্য সবকিছু নিয়ে আসবে, ওইটা হবে গিয়ে আমাদের লক্ষ্য করার বিষয়। তো আজকে আমরা দেখলাম যে ব্যাক সাইডটা মোটামুটি ঠিকঠাক মতো ফাংশন করছে, যদিও মানে ফার্স্ট হাফে যে খুব বেশি পরিমাণ টিম ওয়ার্কটা সলিড ওয়েতে আসছে সেটা আমরা লক্ষ্য করি নাই। সেকেন্ড হাফে গিয়ে পরিবর্তনটা আসছে, বিশেষ করে ক্যান্সেলোকে উঠিয়ে নেওয়ার পর, যখন বালদে আসছে, আজকে বালদে মোটামুটি ভালো করছিল মানে আসার পরে, কিন্তু সচরাচর আমরা মানে বিগত কয়েকটা ম্যাচের দিকে যদি লক্ষ্য করি তাহলে বালদেকে আমরা দেখছি যে সে ঠিকঠাক মতো মাঝখানের দিকে কিংবা সামনের দিকে সাপোর্ট দিতে পারতেছে না, কিংবা তাদের সাথে তার মানে কানেকশনটা ওইভাবে নিয়ে আসতে পারতেছে না। তো আজকে আমরা দেখলাম যে সেটা হয়েছে, কিছুটা হলেও মোটামুটি ফাইন ছিল। তো পরের ম্যাচটাতে আমি বালদেকে শুরুর দিকে চাইবো, মানে একদম স্টার্টিং থেকে যদি সেটা সম্ভব হয় ফাইন, আর যদি ফ্লিক অন্য কোনো পরিকল্পনা নিয়ে আসে কিংবা চিন্তা করে সেটা দেখতে হবে। তবে ক্যান্সেলোকে এই মুহূর্তে শক্তভাবে কোনো কিছু ক্যান্সেলোকে নিয়ে বলা কিংবা জাজ করা সম্ভব বলে আমি মনে করতেছি না। প্রেডিক্টও যথেষ্ট পরিমাণ করার মতো কোনো কিছু আছে বলে দেখতেছি না। ফার্স্ট হাফটাতে যথেষ্ট পরিমাণ তালগোল পাকিয়ে ফেলছিল বার্সা, ওইটা থেকে সেকেন্ড হাফে আমরা দেখছি যে ভালোভাবেই
চেঞ্জ হয়েছে, মানে অবস্থার যে পরিবর্তনটা সেটা ঠিকঠাক মতোই নিয়ে আসতে পারছিল হ্যান্সি ফ্লিক। পুরো কোচিং প্যানেল তারা সঠিক পরিকল্পনা একদম মানে হাফ টাইমে নিতে পারছিল, এই জন্য এই ধরনের ফলাফল নিয়ে একদম শেষে বার্সা মাঠ ছাড়তে পারছে এবং 3টা পয়েন্ট নিয়ে টেবিল টপেই অবস্থান করতেছে। থ্যাংক ইউ ভেরি মাচ, সাবস্ক্রাইব।